বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায়। আজ ষষ্ঠ পর্ব। আমি বললাম, তোমার সমস্যা তোমাকেই বলতে হবে, খোলাখুলি বলতে হবে এবং আমার চোখের দিকে তাকিয়ে বলতে হবে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। তুমি পড়াশোনায় কেমন? ভালো। সায়েন্স গ্রুপ? জি। এই তো কথা বলতে পারছি, এখন সমস্যা বলা শুরু করো। কোক বা পেপসি খাবে, আনিয়ে দেব? না। শোনো নসীন, তুমি পেপসি বা কোক খেতে চাচ্ছ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে, কিন্তু মুখে বলছো না। আমি আনিয়ে দিচ্ছি। কি আনতে বলবো? কেক? 7 আপ? আমি 7 আপ আনতে বিয়ারাকে পাঠালাম। নসীন অনেকখানি সহজ হলো। সে হাত মুষ্টি করে বসেছিল, হাতের মুষ্টি সামান্য আলগা করল। কেউ যখন কিছু বলতে চায় না তখন হাত মুঠিবদ্ধ করে রাখে। 7 আপের গিলাসে চুমুক দিয়ে নসীন তার সমস্যাটা বলল। সে নাকি খুব ছোটবেলা থেকেই জন্তুর মতো একটা কিছু দেখে। জন্তুটা থাকে মানুষের পেছনে, সব মানুষের পেছনে না, যারা অল্প দিনের মধ্যে মারা যাবে তাদের পেছনে। জন্তুটা দেখতে কিছুটা মানুষের মতো, তবে মুখ গরুর মতো লম্বা। তাদের চোখও গরুর চোখের মতো। সেই চোখের মণি কখনো স্থির হয় না, সব সময় ঘুরছে। জন্তুর গা থেকে কাঠ পোড়ার গন্ধ আসে। তার হাত পা মানুষের মতো, শুধু হাতের আঙ্গুল অস্বাভাবিক লম্বা। নসীনের মা বললেন, মেয়ে যা বলছে সবই সত্যি। আমাদের যেসব আত্মীয় স্বজন মারা গেছেন তাদের প্রত্যেকের পেছনে সে এই জন্তু দেখে ভয়ে অস্থির হয়ে কান্নাকাটি করছে। যাদের পেছনে সে এই জন্তু দেখছে তারা প্রত্যেককেই 7 থেকে 10 দিনের ভিতর মারা গেছে। আমি বললাম, নসীন, জন্তুটার সাইজ কি? কত লম্বা? নসীন বলল, যার পেছনে সে দাঁড়ায় তার চেয়েও 1 ফুটের মতো লম্বা হবে। তার মাথার উপর দিয়ে জন্তুটার মাথা দেখা যায়। জন্তুটা গায়ের সঙ্গে গা লাগিয়ে থাকে। জন্তুটার গায়ে কাপড় দেখছো? সে দেখতে মানুষের মতো। মানুষ জামা কাপড় পরে, জন্তুটা কি পরছে? নসীন এই প্রশ্নের জবাব দিল না, চোখ নামিয়ে টেবিলের দিকে তাকিয়ে রইল। আমি তাকে নিয়ে সেদিন ঢাকা মেডিকেল কলেজে গেলাম। তাকে বললাম, তুমি এই 7 জন রোগী দেখাও যাদের পেছনে ওই জন্তু দাঁড়িয়ে আছে। নসীন দেখালো। আমি রোগীদের নাম লিখে চলে এলাম। নসীনকে বললাম, পরে তোমার সঙ্গে যোগাযোগ করব। আশ্চর্য হলেও সত্যি 7 জন রোগী 10 দিনের মাথায় মারা গেল। নসীনকে নিয়ে এই পরীক্ষাটা আরও 2টা হাসপাতালে করলাম। তার একটি হচ্ছে আজমপুর সরকারি ম্যাটারনিটি ক্লিনিক, যেখানে অনেক সময় মা এবং নবজাতক দুজনই মারা যায়। নসীন ঠিকঠাক মতো করে বলতে বলল, যেসব রোগী বিছানায় শুয়ে থাকে জন্তুটা তার পাশে শুয়ে থাকে, বেশিরভাগ সময় গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে। নবজাতক শিশুর সঙ্গে যে জন্তুটা শুয়ে থাকে সে জন্তুটার সাইজ শিশুর চেয়েও সামান্য বড়। আমি একটি হাইপোথেসিস দাঁড় করালাম। জটিল কিছু না, সহজ ব্যাখ্যা। মেয়েটি কোনো বিশেষ উপায়ে মানুষের মৃত্যু সেন্স করতে পারে, হয়তো কোনো গন্ধ পায় বা এরকম কিছু। মৃত্যু সেন্স করার পরপরই তার ব্রেইনে একটা কাল্পনিক ভয়ঙ্কর জন্তুর মূর্তি তৈরি হয়। তার ভেতর ইলিউশন তৈরি হয় যে সে জন্তু দেখছে। পাশাপাশি আরেকটা হাইপোথেসিস দাঁড় করালাম। এই হাইপোথেসিস, মেয়েটির ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। পুরো ভবিষ্যৎ না, 10-12 দিনের ভবিষ্যৎ। এর মধ্যে মারা যাবে কি যাবে না তাদের পেছনে জন্তু কল্পনা করে নেয়। আমি প্রায় 1 বছর এই ব্যাপারটা নিয়ে ভাবলাম। প্যারানর্মাল ভুবনে মেশিনের মতো আমি তার কোনো উদাহরণ আছে কিনা জানার চেষ্টা করলাম। অতি প্রকৃত বিষয় নিয়ে যারা গবেষণা করেন তাদের অনেকের সঙ্গে যোগাযোগ করলাম। তখন ইন্টারনেট শুরু করিনি, অনেক চিঠিপত্র চালাচালি করতে হলো। বলিভিয়ার এক বৃদ্ধের খোঁজ পাওয়া গেল যে মানুষের মৃত্যুর দিনক্ষণ বলতে পারে, তবে সে কোনো জন্তু দেখে না। তার নাম সিমন ডিসান। যখন ভাবছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করব, হঠাৎ খবর পেলাম নসীন তার নিজের পেছনে একটা জন্তু দেখছে। মিসির আলী বললেন, আজ এই পর্যন্তই, বাকিটা অন্য সময় বলবেন। আয়না বলল, অন্য সময় বলবেন মানে? এখনই এই গল্প শেষ করবেন? গল্প শেষ না করে উঠতে পারবেন না। মিসির আলী উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, কেন পারবো না বলো? তুমি সবার ওপর প্রভাব খাটাচ্ছ, আমার ওপরও প্রভাব ফেলতে চাচ্ছি। আমাকে এই চক্রে থেকে বের হতে হবে। তুমি ফুটবল খেলতে এসে বল রাখছি নিজের পায়ে, তা আর হবে না। বল নিয়ে আসতে হবে আমার নিজের কোর্টে। আয়না বলল, গল্পের শেষটা খুব জানতে ইচ্ছে করছে। কোনো এক সময় অবশ্যই জানাবো। সেটা কখন? আজ? মিসির আলী বললেন, জানি না। তিনি বাড়ির দিকে রওনা হয়েছেন।
আয়না আসছে না। সে তার জায়গায় বসে আছে, তাকিয়ে আছে মিসির আলির দিকে। তার চেহারা বিষণ্ণ। কেঁদে ফেলার আগে কোনো তরুণীকে যেরকম দেখায় তাকে সেরকম দেখালো। মিসির আলির মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। তিনি বললেন, আয়না এসো, গল্পের শেষটা শুনে যাও। বাড়ির দিকে যেতে যেতে গল্পটা করি। আয়না পায়ে দৌড়ে এলো। মিসির আলি ছোট ছোট স্টেপ নিয়ে এগোচ্ছেন, গল্প করছেন। আয়না কান পেতে আসে। বুঝতেই পারছি নসীন মেয়েটির বাড়িতে কান্নার সীমা রইল। তখনই তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো। যদি কোনো রোগ ধরা পড়ে তার চিকিৎসা যেন শুরু হয়। পুরো মেডিকেল চেক আপ। নসীনের বাধাও নিজেও একজন ডাক্তার, পিজিতে কাজ করেন। মেডিকেল চেক আপে খারাপ ধরনের জন্ডিস ধরা পড়ল, হেপাটাইটিস সি বা ডি, এই ধরনের কিছু। সুস্থ সবল মেয়ে দেখতে দেখতে মরার মতো হয়ে গেল। তাকে ভর্তি করা হলো পিজি হাসপাতাল। মেডিকেল বোর্ড বসলো। নসীনের অবস্থা দ্রুত খারাপ হওয়া শুরু করলো। বেশিরভাগ সময় সে চোখ বন্ধ করে থাকে, ঘরের আলো সহ্য করতে পারে না। এক রাতে নসীন তার মাকে বলল, জন্তুটা তার সামনে চলে এসেছে, বসে আছে হাসপাতালের বিছানার পাশে। নসীন কি অদ্ভুত ভাষায় কি সব বলে নসীন বুঝতে পারে না। আমি প্রতিদিনই নসীনকে দেখতে যাই। তাকে সান্ত্বনা দেওয়া বা প্রবোধ দেওয়ার কিছু নেই। আমি যাই ব্যাপারটা বুঝতে। নসীনকে নানান প্রশ্ন করি। সে প্রতিটা প্রশ্নের জবাব দেয়, জবাব দিয়ে কাঁদে। নসীন, জন্তুটা এখন কোথায়? আমার সামনে। কি করছে? আঙ্গুল নেড়ে কি যেন বলছে। তুমি হাত ইশারায় তাকে চলে যেতে বলো। নসীন হাত ইশারায় চলে যেতে বলল। মুখেও বলল, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি বললাম, নসীন, এখন জন্তুটা কি করছে? নসীন বলল, হাসছে। জন্তুটা হাসতে পারে? পারে। অষ্টম দিনে নসীনের মা টেলিফোন করে আসতে বললেন। বিশেষ একটা ঘটনা নাকি ঘটছে। আমি তৎক্ষণাৎ হাসপাতালে উপস্থিত হলাম। নসীন আধা শোয়া হয়ে আছে। তার হাতে কি যেন আছে। সে দুই হাতে সেটা আড়াল করতে চাইছে। আঙ্গুলের ফাঁক দিয়ে সবুজ রঙে কি যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো গাছের কষ। আমি বললাম, কি ব্যাপার? নসীন জানালি, জন্তুটা তাকে ঘণ্টাখানেক আগে এটা দিয়েছে, খেতে বলছে। বারবার ইশারা করে মুখে দিতে। সে কি করবে বুঝতে পারছে না। আমি বললাম, কখন দিয়ে গেল? নসীন বলল, কখন দিয়েছে আমি জানি না। ঘুমাচ্ছিলাম, হঠাৎ জেগে দেখি জেলির মতো এই জিনিসটা আমার হাতে। জন্তুটা বিছানার পাশে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে আমাকে খেতে বলছে। চা? আমি কি খাবো? আমি কি বলবো বুঝতে পারছি না। জন্তুর ব্যাপারে নিতে পারছি না। সে খাবার এনে দিচ্ছে, এটা কিভাবে নেব? বারবার মনে হচ্ছে হাসপাতালের কোনো নার্স বা অ্যাসিস্ট্যান্ট মেয়েটার হাতে এটা দিয়েছে। টুথপেস্ট হবার সম্ভাবনা। দেখতে সেরকম। নসীন বলল, কেউ কেউ খেতে দিচ্ছে না। সবাই বলছে খেলেই আমি মরে যাব। জন্তুটা আমাকে তাড়াতাড়ি মারার জন্য এটা দিয়েছে। আমি বললাম, তোমার মন যা চায় তাই করো। কিছু বিষয়ে সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। তবে আমি তোমার জায়গায় হলে খেয়ে ফেলতাম। নসীন হঠাৎ জিনিসটা মুখে নিয়ে মুখ বিকৃত করে গিলে ফেলল এবং চোখ বড় বড় করে বলল, জন্তুটা দরজা দিয়ে চলে যাচ্ছে। নসীনের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। সে অতি দ্রুত সুস্থ হয়ে ওঠে। তার বিয়ে হয় একজন মেরিন ইঞ্জিনিয়ারের সাথে। তার নিজেকে জন্তুটাকে চলে যেতে দেখার পর জন্তু দেখার রোগটা তার পুরোপুরি সেরে যায়। এই হচ্ছে অমীমাংসিত রহস্যের গল্প। আয়না বলল, সব রহস্যের মীমাংসা না হয় ভালো। তাই বুঝি? জি তাই। সব রহস্যের মীমাংসা হয়ে গেলে পৃথিবী সাধারণ হয়ে যাবে। আমি চাই না আপনি আমার রহস্যের মীমাংসা করেন। তুমি নিজে কি তোমার রহস্যের মীমাংসা করছো? যদি করেই ফেলো তাহলেই হবে। পোড়া গজার মাছ ভূত পেতকে দিয়ে খাওয়ানোর প্রকল্প বাতিল হয়ে গেল। ঘটনা এরকম, খড়ের গাদায় আগুন দিয়ে লবণ মাখানো গজার মাছ ঢোকানো হবে, প্রস্তুতি সম্পূর্ণ। আগুন দেওয়া হয়েছে, খড় ভেজা বলে আগুন ঠিকমতো জ্বলছে না। গেছে কেরোসিন আনতে। হেডমাস্টার সাহেব বললেন, কেরোসিন দিয়ে আগুন ধরলে চলবে না। মাছে কেরোসিনের গন্ধ থাকলে ভূত সেই মাছ খাবে না। অল্প আগুনেই মাছ পোড়ানো শুরু হোক। দুজন মিলে মাছটাকে আগুনে রাখছে যাচ্ছে, তখন বনের ভেতর থেকে ভয়াল দর্শন কুকুর বের হয়ে এলো। লাঠি নিয়ে একজন কুকুরটাকে তাড়া করতে গেল। কুকুরটা তার পা কামড়ে ধরল। আর তখন কানের ভেতর আরো দুইটা কুকুর বের হলো। তারা ঝাঁপিয়ে পড়ল মাছের উপর। কুকুরের তেড়া খেয়ে হেডমাস্টার সাহেব উল্টে পড়লেন, পা মচকালেন। মাছ ধরার সঙ্গে সংশ্লিষ্ট চারজনের ভেতর তিনজনই কুকুরে কামড় খেল। হেডমাস্টার সাহেব কোনো ক্রমেই রক্ষা পেলেন। রাত বাড়ার পর শুরু হলো আরেক উপদ্রব। কুকুর তিনটা হেডমাস্টার সাহেবের বাড়ির চারিদিকে চক্রাকারে ঘুরতে শুরু করলো। মাঝে মাঝে তারা থামে,
তখন তিনজন একসঙ্গে ঘেউ ঘেউ করতে থাকে। হেডমাস্টার সাহেব মিসির আলিকে বললেন, অবস্থা কি বুঝলেন? মিসির আলি বললেন, না, 3 কুকুর হচ্ছে ওই জিনিস। কি জিনিস? খারাপ জিনিস। কুকুরের বেশ ধরে এসেছে। ভূত-প্রেত? অবশ্যই। এদের আচার আচরণ দেখেই বুঝতে পারছেন না? মিসির আলি বললেন, ভূত-প্রেত কুকুরের বেশে আসবে কেন? হেডমাস্টার সাহেব বললেন, ভয় দেখানোর জন্য এসেছে। ধরে আসা উচিত। যেমন ধরুন চিতাবাঘ। এরা যে কুকুর না, অন্য অন্য কিছু, তা আপনি বিশ্বাস করছেন না। মিসির আলি বললেন, না, আপনার কাছে বন্দুক থাকলে আমি বলতাম একটা কুকুর গুলি করতে মারতে, তাহলে আপনি ভূত মারার দুর্লভ সম্মান পেতেন। ভাই, আপনার কাছে কি বন্দুক আছে? না, বন্দুক নাই। বন্দুক থাকলে আমি গুলি করতাম না। ভূত প্রেতের সাথে বিবাদে যাওয়ার কোনো মানেই হয় না। এদের খেপিয়ে দিলে সমস্যা আছে। সামনে সামনে বিবাদ চলে, আসমানে বিবাদ চলে না। ভূতদের ক্ষমতা কি আমাদের চেয়েও বেশি?